প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখে গিয়েছো আজকে আমরা কি পড়ব, ঠিক আছে? তো আজকের পার্ট আমাদের সেই দ্বিতীয় অধ্যায় লেনদেন অর্থাৎ ট্রানজেকশনের আজকে লাস্ট পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমি আজকে তোমাদের বহু নির্বাচনী কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? বহু নির্বাচনী প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যদিও আমরা মনে করি যেটা অত্যন্ত সহজ বা এই ধরনের কিছু, কিন্তু 30 মিনিটে মানে 40 মিনিটে 40টা আনসার করা মানে তথ্যোপযুক্ত হয় না আর কি, সময়টা তো বেশি হয় না 30 মিনিটে 30টা আনসার করা, ঠিক আছে? তো একটু ভালো করে রিডিংটা পড়া কিংবা মানে সাবজেক্ট সম্বন্ধে ভালো জ্ঞান না থাকলে ওটা কিন্তু মানে বহু নির্বাচনীগুলো কিন্তু ঠিক মতো হয় না। যদি আমরা সহজ মনে করি যে পড়লে হয়ে যাবে, কিন্তু আসলে এগুলো হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? শুধু অনেকে আছে পরীক্ষার আগে কয়েকদিন ধরে দেখে বা সময়টা কম দেয়। আমার মনে হয় সময়টা একটু বাড়তি দেওয়া উচিত এবং বারবার পড়া উচিত। বারবার পড়লে এটা তোমাদের ম্যাথও অর্থাৎ অঙ্কগুলো সমাধান করতেও কিন্তু তোমাদের কাজ দেবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আমরা কাজে চলে যাই। আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন পর্যালোচনা করবো, ঠিক আছে? তো আমি একটা প্রশ্ন দেবো, সেই প্রশ্নে 4টা করে অপশন থাকবে। যেমন প্রথম প্রশ্ন দিলাম, ক্যাশ মেমো সাধারণত কয় প্রস্থে তৈরি হয়? ক্যাশ মেমো তো চিনো, অর্থাৎ তুমি যখন কোনো দোকানদার কাছ থেকে যখন কিছু কিনতে যাও বা কিনে নিয়ে আসো, যদিও আমরা আমাদের দেশে হতে সেটা চর্চাটা খুবই কম, আমরা ক্যাশ টাকা দিই, কিন্তু কোনো ক্যাশ মেমো কিন্তু আমরা নিই না দিয়ে কিন্তু জিনিসটা নিয়ে চলে আসি। তো আসলে কিন্তু প্রতিটা বিক্রেতাকে কিন্তু এই ক্যাশ মেমো কিন্তু তৈরি করতে হয় সাধারণত কয়টি প্রস্থে তৈরি করতে হয়? দেখি, আন্দাজ করে দেখি, 1 প্রস্থে, 4 প্রস্থে, 2 প্রস্থে না 3 প্রস্থে? কয়টি প্রস্থে তৈরি করতে হয়? আনসারটা বলে দিচ্ছি, আনসারটা হচ্ছে 3 প্রস্থে। 3 প্রস্থে তোমার ক্যাশ মেমোটা তৈরি করতে হয়। একটা গ্রাহক কপি থাকে, একটা দোকানের কপি থাকে, আর একটা কপি যেটা তোমার সংরক্ষণ করে রাখতে হয় কিসের জন্য? বাইরের জন্য। অর্থাৎ বাইরের জন্য বলতে কখনো যদি কোনো আয়কর ডিপার্টমেন্ট থেকে যদি কোনো আসে এদেরকে দেখানোর জন্য। এই বিষয়টা আমাদের দেশে যদি এটা খুবই কম হয়, আমাদের দেশে 1 প্রস্থে তৈরি করে অনেক সময় ক্যাশ মেমোটা, একটা তৈরি করে ওইখানে লেখে ওইটাই দিয়ে দেয়। বা কোনো জায়গায় দেখা যায় 2 প্রস্থেও তৈরি করে, একটা গ্রাহককে ধরিয়ে দেয়, একটা নিজের হাতে রেখে, ঠিক আছে? আসলে কিন্তু 3 প্রস্থে তৈরি করতে হয়, ঠিক আছে? তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি? একদম সহজ প্রশ্নটা। ডেবিট নোট, ডেবিট ভাউচার, চালান নাকি ক্রেডিট? ক্রেডিট বলতে এটা ক্রেডিট নোট হবে, ক্রেডিট নোট বা ক্রেডিট ভাউচার, যে কোনোটা কিছু ধরে নাও। পণ্য ক্রয় বিক্রয় করার জন্য আসলে ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল হিসেবে কিন্তু এখানে আমরা চিহ্নিত করতে পারি একটা বিষয়কে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি? চালান, ঠিক আছে? তাহলে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল হিসেবে আমরা কি উল্লেখ করতে পারি? চালান উল্লেখ করতে পারি। এই চালানটা কে তৈরি করে? বিক্রেতা, ক্রেতা, সরকার না মধ্যস্থকারী? একদম সহজ, যে পণ্যটা বিক্রয় করে সেই তো চালানটা তৈরি করবে, তাই না? তার মানে কি বিক্রেতাই হচ্ছে চালান তৈরি করে। সে চালান তৈরি করে, চালানটা তিনটা অংশ থাকে। চালান তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ ইনভয়েস তৈরি করার ক্ষেত্রে 3টে ইনভয়েস তৈরি করা হয়। একটা মালিকের কাছে থাকে অর্থাৎ বিক্রেতার কাছে থাকে, একটা ক্রেতার কাছে পাঠানো হয়, একটা পরিবহনে দেওয়া হয়। মোট 3টা চালান মানে 3টা কপি করা হয়। একটা চালানে 3টা কপি হয়, একটা কপি মালিকের কাছে অর্থাৎ বিক্রেতার কাছে, একটা ক্রেতার কাছে পাঠানোর জন্য পরিবহনে দিয়ে দেওয়া হয়, একটা পরিবহনের জন্য, ঠিক আছে? দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না। লেনদেনের এই বৈশিষ্ট্যটাকে কি বলে? দাতা গ্রহীতা, স্বয়ংসম্পূর্ণতা, পরিপূর্ণতা নাকি দ্বৈত সত্তা? বুঝতে পারছো কি হবে? দ্বৈত সত্তা ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না, লেনদেনের বৈশিষ্ট্যটা হচ্ছে একটা দ্বৈত সত্তা বৈশিষ্ট্য। অর্থাৎ দ্বৈত সত্তার এই বৈশিষ্ট্যে লেনদেনে 2টি পক্ষ থাকতে হবে। আমরা লেনদেনের বৈশিষ্ট্য দেখেছিলাম, মনে আছে? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বাকিতে পণ্য বিক্রয় একটি কি? আন্ত লেনদেন, নগদ লেনদেন, অদৃশ্য লেনদেন নাকি বহি লেনদেন? বাকিতে পণ্য বিক্রয় করা হয় কোথায়? বাইরে। বাকিতে তো নগদ লেনদেন, তাহলে কনফার্ম হচ্ছে না। অদৃশ্য লেনদেন তাও হবে না। অদৃশ্য লেনদেন কোনগুলো? যেগুলো যে অবচটবচ যেগুলো, সেগুলো হচ্ছে অদৃশ্য লেনদেন। আন্ত লেনদেনও হচ্ছে না, কারণ ভিতরে বিক্রয় করা হয়নি, আমরা বাইরে বিক্রি করেছি, সেজন্য এটা হবে বহি লেনদেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ডেবিট ও ক্রেডিট নোটে উল্লেখ থাকতে হবে কি? মালের বিবরণ, ক্রেতা বিক্রেতার স্বাক্ষর,
না ভুলভ্রান্তি, নিচের কোনটি সঠিক হবে? 1, 2, 3 নাকি তিনটা? মালের বিবরণ, ক্রেতা বিক্রেতার স্বাক্ষর, ভুলভ্রান্তি। আমার মনে হয় সবগুলোই থাকে। তোমরা ডেবিট নোট ক্রেডিট নোট দেখেছো, আমরা এর আগের ক্লাসে দেখেছি ডেবিট নোট ক্রেডিট। ঠিক আছে, সবগুলোই থাকে। মালের বিবরণ থাকে, ক্রেতা বিক্রেতার স্বাক্ষর থাকে, ভুলভ্রান্তিও উল্লেখ থাকে। এরপর হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ হিসাব চক্রের কততম ধাপ? লেনদেন চিহ্নিতকরণ হিসাব চক্রের কততম ধাপ? আমরা হিসাব চক্রটা দেখেছি। লেনদেনটা হচ্ছে, লেনদেন না হলে তো আর কোনো কাজই হচ্ছে না, সুতরাং লেনদেন হচ্ছে প্রথম ধাপ একেবারে। ঠিক আছে, লেনদেন হওয়ার পরেই কিন্তু তোমার সেগুলিকে জাবেদায় নেওয়া, জাবেদা থেকে খতিয়ানে নেওয়া, তারপরে আমিল করা, তারপর সেটাকে হিসাব তোমার ইয়ার মাধ্যমে সম্পন্ন করা। ঠিক আছে, ঘটনা কয় প্রকার? ঘটনা একদম ইজি, 2, 3, 4, 5 কত প্রকার হবে? আমরা সাধারণত ঘটনা বলতে একটা আর্থিক একটা অনার্থিক ঘটনা দুটোই বুঝি, যেখানে যে ঘটনার কারণে তোমার আর্থিক অবস্থা পরিবর্তন হবে আর যে ঘটনার কারণে আর্থিক অবস্থা পরিবর্তন হবে না, ব্যবসায়িক ক্ষেত্রে আর কি ঘটনা দিয়ে পাবে। এরপর হচ্ছে চালান বিক্রেতার নিকট কি নামে গণ্য হয়? চালান বিক্রেতার নিকট কি নামে গণ্য হয়? বহি চালান, আন্তঃচালান, ক্রয় চালান নাকি বিক্রয় চালান? চালান বিক্রেতার নিকট বহি চালান নামে, ওই যে বলেছিলাম যে বিক্রেতা পণ্য বিক্রয় যখন করা হয় এটা বহি লেনদেন, সুতরাং বহি চালান হিসেবে গণ্য হবে। ঠিক আছে, মানে বাইরে চালান। ভাউচার কে অনুমোদন করেন? ব্যবস্থাপক, ক্যাশিয়ার, ব্যবসায়ী না বিক্রেতা? ভাউচার কে অনুমোদন করে? ব্যবস্থাপক মানে ম্যানেজার, ক্যাশিয়ার, ব্যবসায়ী না বিক্রেতা? অবশ্যই ব্যবস্থাপক। ম্যানেজার যদি ভাউচার অনুমোদন না করেন তাহলে ক্যাশিয়ার বা ব্যবসায়ী কেউ টাকা পাবে না বা টাকাটা অনুমোদন হবে না। লেনদেন সংক্রান্ত ঘটনা সবসময় দৃশ্যমান, দৃশ্যমান নাও হতে পারে, কখনোই দৃশ্যমান নয়। দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে, একদমই জি, তাই না? লেনদেন সংক্রান্ত ঘটনাগুলো দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে। এরপর হচ্ছে প্রতিটি লেনদেন কি দ্বারা পরিমাপযোগ্য? চেকে, টাকায়, বিনিময় বিল নাকি ব্যাংক ড্রাফট? প্রতিটি লেনদেন কি দ্বারা পরিমাপযোগ্য? চেকে, টাকায়, বিনিময় বিল নাকি ব্যাংক ড্রাফট? টাকায় অবশ্যই, এবং এই টাকার অঙ্কটাই চেকে, বিনিময় বিল, ব্যাংক ড্রাফট সব জায়গায় দিই। ঠিক আছে, এরপর হচ্ছে কোনটি লেনদেন নয়? মায়ের সেবা, কর্মচারীর বেতন প্রদান, আসবাবপত্র ক্রয়, ভাড়া প্রদান। একদম সহজ, এটা বলতে হচ্ছে না, সেটা হচ্ছে মায়ের সেবা, যেটা লেনদেন নয়, কারণ এখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় না এবং এখানে কোনো কি নেই, আদান প্রদানের বিষয় থাকে না। ঠিক আছে, যত কোনটি লেনদেনের প্রমাণপত্র? ক্যাশ বই, পাকা বই, ভাউচার না খতিয়ান বই? একদম ইজি, এখানে আন্দাজ করতে কি হতে পারে? ক্যাশ বুক, পাকা বই, ভাউচার নাকি খতিয়ান বই? অবভিয়াসলি ভাউচার। ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার হচ্ছে লেনদেনের প্রমাণপত্র। এরপর হচ্ছে হিসাব সমীকরণকে বর্ধিত করলে পাওয়া যায় কি? পাওয়া যায় a = r + e। তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাই? c - r - e - d নাকি c + r - e - d নাকি c + r - l - d নাকি c - d + r - e? কি হবে? অবশ্যই এটা। খেয়াল করেছো? অর্থাৎ c ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্ডিচার মাইনাস ড্রয়িংস। উত্তর এটা হচ্ছে রাইট আনসার। এরপর হচ্ছে প্রতিটি লেনদেন কোথায় প্রভাব বিস্তার করে? ব্যবসার আয়তনে, হিসাব সমীকরণে, মালিকানা সত্ত্ব বিবরণীতে নাকি নগদান বইতে? প্রতিটি লেনদেন কোথায় প্রভাব বিস্তার করে? দেখে আন্দাজ করো দেখি কোথায় প্রভাব বিস্তার করে। অবভিয়াসলি হিসাব সমীকরণে। এটা আমরা লেনদেনের অঙ্কগুলো করার সময় কিন্তু বুঝতে পেরেছিলাম, তাই না? এবং আলোচনা করেছিলাম হিসাব সমীকরণে কিন্তু প্রতিটি লেনদেন প্রভাব বিস্তার করে থাকে এবং এটার উপর কিন্তু প্রশ্ন আছে, তাই না? এরপর হচ্ছে কোনটি স্বত্বাধিকারের বৃদ্ধি ঘটায়? আয় বা লাভ, ব্যয়, ক্ষতি নাকি ব্যয় বা ক্ষতি? ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে কিন্তু সবগুলোই কিন্তু একই রকম, ব্যয়, ক্ষতি, ব্যয় বা ক্ষতি। তোমরা ইংরেজিতে যখন কোনো এমসিকিউ করা হয় তখন দেখা যায় কি তিনটার উত্তর প্রায় একই রকম কিন্তু একটা ভিন্ন, আর সেটাই হচ্ছে উত্তর। ঠিক এখানেও তাই। কোনটি স্বত্বাধিকার বৃদ্ধি ঘটায়? আয় বা লাভ। কেননা ওই যে সি প্লাস আর হচ্ছে রেভিনিউ, আয়, সেটাই স্বত্বাধিকার বৃদ্ধি ঘটায়। এরপর হচ্ছে কারবারি লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে কি বলে? একদম ইজি, তাকে বলা হয় ডেটর। ওকে, ডেটর। ক্রেডিটর হচ্ছে যে সুবিধা প্রদান করে, আর পাওনাদার ডান পক্ষে, সবগুলো হচ্ছে একই রকম কথা, ক্রেডিটরের মতোই। এরপর হচ্ছে 19 বাকিতে কলকবজা ক্রয়ের ফলাফলটা কি হয়? বাকিতে কলকবজা ক্রয় করলে আমার সম্পদ বৃদ্ধি হয়, কনফার্ম। আর কি হয় দেখে আন্দাজ করো দেখি। এখানে সম্পদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি, দায় বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি, কোনটা হবে?
স্বত্বাধিকার প্রশ্ন আসে না, সুতরাং এটা গেল। ব্যয় বৃদ্ধি, এখানে কি আমার টাকা গেছে? এখানে কিন্তু আমার টাকা যায়নি, সুতরাং ব্যয় বৃদ্ধি হলো না। ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধিও হলো না, সুতরাং দায় বৃদ্ধি হলো না। না, দায় বৃদ্ধি হলো, বাট ব্যয় বৃদ্ধি তো হয়নি, তাই না? সেক্ষেত্রে এটাই কিন্তু ইম্পর্টেন্ট, সম্পত্তি বৃদ্ধি এবং দায় বৃদ্ধি। সম্পত্তিও বাড়লো, আমার দায়ও বাড়লো, টাকা পাবে বাকিতে যেতে কিনেছি। বিক্রয় উদ্দেশ্যে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করলে লিপিবদ্ধ করতে হবে কোথায়? বিক্রয় উদ্দেশ্যে কিনছি কিন্তু 20,000 টাকার আসবাবপত্র, তাহলে সেটা যদি আমি ক্রয় করি সেটা কি ডেবিট ভাউচারে যাবে, ক্রেডিট ভাউচারে যাবে, নাকি ডেবিট নোটে যাবে? কোথায় যাবে? আমরা ডেবিট ভাউচার কখন করি? ডেবিট ভাউচার আমরা করি খরচের সময়, ক্রেডিট ভাউচার করি আমরা আয়ের সময়। আর ডেবিট নোট হচ্ছে আমরা যখন কোনো পণ্য ক্রয় করে নিয়ে আসি, সেটা যদি খারাপ করে তখন আমরা বিক্রেতাকে জানার জন্য যে নোট তৈরি করি সেটা হচ্ছে ডেবিট নোট। তাহলে আনসারটা হবে প্রথমটা, ডেবিট ভাউচার, খরচ মানে ব্যয়ের ক্ষেত্রে আমরা ব্যয় করেছি। আসবাবপত্র কিন্তু একটা সম্পদ না, কিন্তু এটা আমরা বিক্রয় উদ্দেশ্যে যদি কিনি সেটা আমাদের পণ্য, এটা মাথায় রাখতে হবে। বিক্রয় উদ্দেশ্যে যখন আমরা কোনো সম্পদ কিনি সেটা আমাদের কাছে পণ্য হিসেবে গণ্য হবে, ঠিক আছে? এরপর একটি ক্যাশ মেমোতে কয়টি ঘর থাকে? একদম ইজি। কয়টি ঘর থাকে? 5টি ঘর থাকে, ঠিক আছে? একটি ক্যাশ মেমোতে 5টি ঘর থাকে। এরপর যে ডেবিট ও ক্রেডিট ভাউচারে অবশ্যই প্রদান করতে হয়, কি করতে হয়? নোট খসড়া, নোট বই, ধারাবাহিক নম্বর নাকি ধারাবাহিক পৃষ্ঠা নম্বর? ক্রেডিট ভাউচারে অবশ্যই প্রদান করতে হবে কি? ধারাবাহিক নম্বরটা, ডেবিট ভাউচার নম্বর, ক্রেডিট ভাউচার নম্বর। এই নম্বরটা যদি না থাকে আমরা কখনোই হিসাবটা খুঁজে পাবো না, সেদিনটা অবশ্যই প্রদান করতে হবে। এবং ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচারটা কোন লেনদেনের অধীনে কাজ করতেছে সেটা ওই ধারাবাহিক নম্বরটা ওই লেনদেনের মধ্যে চলে যাবে, ঠিক আছে? এরপর হিসাব রক্ষণের মূল ভিত্তি কোনটি? হিসাব রক্ষণের মূল ভিত্তি কি লেনদেন, জাবেদামুক্তকরণ, ক্ষতিমুক্ত নাকি আর্থিক বিবরণী প্রস্তুত করা? মূল ভিত্তি যেটা দিয়ে তোমার শুরু হয়, এটা না হলে তোমার হিসাব রক্ষণ স্টার্টই হবে না, অ্যাকাউন্টিং স্টার্টই হবে না, সেটাই হচ্ছে লেনদেন। সুতরাং মূল ভিত্তিটা হচ্ছে লেনদেন। A+C সমীকরণটি ই উপাদানটি কি নির্দেশ করে? এটা আরো সহজ। এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে লায়াবিলিটি, সি হচ্ছে ইকুইটি মানে স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব, ঠিক আছে? সম্পদ, দায়, মুনাফা না মালিকানা সত্ত্ব? আনসার হবে মালিকানা সত্ত্ব। এরপর 25 নম্বরে হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রধান উপাদান কোনটি? এটাও তো তোমার জানা কথা, এটা আমরা অলরেডি করে আসছি এর আগের এটাতে, কিন্তু ওই যে প্রশ্নটা একটু ভিন্ন। যে হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রধান উপাদান কোনটি? হ্যাঁ, প্রধান উপাদান হচ্ছে অবচয় একটি কারবারি লেনদেন, কেননা এতে ব্যবসায়ীর আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দুটি পক্ষ জড়িত রয়েছে। দেখি আন্দাজ করে দেখি আনসার কি হতে পারে। অবচয় যদি একটা কারবারি লেনদেন হয় তাহলে বুঝতে হবে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, কনফার্ম। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অবশ্যই, এবং দুটি পক্ষ জড়িত আছে তাও, কেননা লেনদেন মানেই কিন্তু 3টা বৈশিষ্ট্যই রয়েছে, তাই না? লেনদেন মানে কিন্তু 3টা বৈশিষ্ট্য রয়েছে, ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হওয়া, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হওয়া, হ্যাঁ, ঘটনাটা, এবং এই দুটি পক্ষ জড়িত থাকা, সেটাই হচ্ছে অবচয়। তাহলে সেক্ষেত্রে 1, 2, 3 তিনটাই হচ্ছে সঠিক, তার মানে ঘ নাম্বারটা হচ্ছে রাইট আনসার। ওকে, এগুলো একটু মাথায় একটু মানে তোমার ভালো করে বুদ্ধি খাটিয়ে উত্তরগুলো কিন্তু তোমার করতে হবে, ঠিক আছে? একদম চট করে তুমি একটা উত্তর দাগাই ফেললা, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এবং আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো তোমাদের রিডিং পড়াটা, রিডিং পড়াটা খুব বেশি গুরুত্ব দেবে, সেজন্য আমি অঙ্কগুলো করার সময় তোমাদের বই থেকে সরাসরি পেজ আমি তুলে দিই, এই জন্য তুলে দিই তোমরা যাতে রিডিংটা পড়ো। রিডিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, মেইন বই ইজ দ্য মেইন থিং, সোজা কথা। এরপর হচ্ছে ভাউচার কত প্রকার? ট্যাক্স বইটা হচ্ছে মেইন থিং। ওকে, ভাউচার কত প্রকার? ভাউচার কি 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার? ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, সুতরাং 2 প্রকার। ওকে, তাহলে ভাউচার কত প্রকার? 2 প্রকার। এগুলো কনফিউশনে পড়তে পারো, এগুলো মাথায় রাখতে হবে, কনফিউশন বলতে তৈরি না হয়। চালান তৈরি করা হয় ক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য, বিক্রয় তথ্য জানার জন্য, ব্যবসায়ের সার্বিক তথ্য প্রকাশের জন্য। আনসার কি হবে? চালান ক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য, বিক্রয় তথ্য জানার জন্য, আমার বিক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য, নাকি ব্যবসায়ের সার্বিক তথ্য প্রকাশের জন্য? ব্যবসায়ের সার্বিক তথ্য কি তুমি চালানে পাবা? হ্যাঁ, এটা তাহলে বোঝা যাচ্ছে যে 3 নাম্বারটা 100% হবে না। তাহলে আবার 3 নাম্বারটা যেখানে নাই, এখানে তো অলরেডি তোমাদের জন্য সহজ করে দিয়েছি আমি, 3 নাম্বারটা আমি একটাতে দিয়েছি, সুতরাং বুঝতে পারছি 3 নাম্বারটা ঘটা হচ্ছে না আনসারটা। তাহলে এই 3টার থেকে একটা হবে। এখন প্রশ্ন হচ্ছে কি, ক্রয় সংক্রান্ত তথ্য জানা, বিক্রয় সংক্রান্ত তথ্য জানা, কোনটার জন্য চালান তৈরি করা? একটা জিনিস মাথায় রাখবা, চালান যে তৈরি করে সে হচ্ছে বিক্রেতা, আর বিক্রেতার কাছ থেকে এই চালানটা আমি ক্রেতার কাছে পাচ্ছি, ক্রেতায় পাচ্ছি,
মানে আমি পাচ্ছি। মনে করো আমি ক্রেতা, একজনের কাছ থেকে আমি মাল কিনছি, তাহলে সে চালানটা তৈরি করছে, সুতরাং সে চালানে সবকিছু লিখে দিচ্ছে বিক্রয় সংক্রান্ত তথ্যগুলো, আর ওই বিক্রয় সংক্রান্ত তথ্যগুলোই কিন্তু আমারই ক্রয় সংক্রান্ত তথ্য, তাই না? অর্থাৎ সে যে বিক্রয় সংক্রান্ত তথ্যগুলো আমাকে জানাচ্ছে সেগুলি তো আমার ক্রয় সংক্রান্ত তথ্যই। সুতরাং চালান তৈরি করা হয় মূলত দুটো তথ্যই জানার জন্য, ক্রয় বিক্রয়ের তথ্য পুরোটাই জানার জন্য আমাদের। সেজন্য ক্রয় ও বিক্রয় সংক্রান্ত তোমার এই দুটোর মূল দলিল হচ্ছে কিন্তু চালান। সুতরাং 1 ও 2 হচ্ছে রাইট আনসার। বুঝতে পেরেছো? আশা করছি এই 28টা প্রশ্ন তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। ধারণা করা হচ্ছে হয়তো আমার উত্তর দেওয়ার আগে তোমরাই তো দিয়ে দিয়েছো, এটা খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। আপাতত আমাদের এই আজকের লেনদেনের বহু নির্বাচনী প্রশ্ন পর্যালোচনা আমি এখানে শেষ করব। তবে আগামী ক্লাসে আমরা একটা নতুন চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে দুতফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ 3য় অধ্যায়। সেই 3য় অধ্যায়টা আমরা যাব। হ্যাঁ, এই 3য় অধ্যায়টা আগামী ক্লাস থেকে আমি শুরু করব। যদি তো আজকে পার্সোনাল যদি কোনো জিজ্ঞাসা থাকে এবং না বুঝতে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আমি আজকে তোমাদের কোনো কাজ দিচ্ছি না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো, এবং অবশ্যই অন্য কাজ শেয়ার করতে। ওকে, ভালো থেকো, গুড বাই।